বাড়ানোর ক্ষেত্রে সাধারণ মানুষের কথা ভাবেনি সরকার, বলছে জামায়াত। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব, বলছেন নজরুল ইসলাম। জানাবো নির্বাচনী রোডম্যাপ, গণতন্ত্রের স্বার্থে দ্রুত আঁকা হোক। স্কুল কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, বিএনপি ও জামায়াতের 20 কর্মী আহত। এবং সর্বশেষ জানাবো সিলেট আজহারের মাহফিলে মোবাইল স্বর্ণ চুরি, আটক 10। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কর বাড়ানোর ক্ষেত্রে সাধারণ মানুষের কথা ভাবেনি সরকার, বলছে জামায়াত। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর এক বিবৃতিতে এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য অব্যাহতভাবে বেড়ে চলছে। জনগণের জন্য অপরিহার্য পণ্যের মূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকার কার্যকর উদ্যোগ নিতে পারেনি। মিয়া গোলাম পরর বলেন, বিদ্যমান পরিস্থিতিতে মানুষের সংসার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে। তদুপরি শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানোর ফলে জনগণের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আরোপিত শুল্কের কারণে মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ আরো এক দফা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। বিবৃতিতে তিনি আরো বলেন, কর বাড়ানোর ক্ষেত্রে সরকারের বিবেচনায় নেওয়া উচিত ছিল যে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, কিন্তু সরকার বিষয়টির উপর নজর রাখেনি বলে প্রতীয়মান হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রার উপর বর্ধিত বাড়তি চাপ তৈরি না হয় সেজন্য অবিলম্বে শতাধিক পণ্যের উপর আরোপিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের আহ্বান জানানো হয় বিবৃতিতে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব, বলছেন নজরুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন ছিল সেই নির্বাচনের প্রক্রিয়া, প্রতিষ্ঠান এবং আইন কানুনও ধ্বংস করা হয়েছে। এখানে সংস্কার প্রয়োজন, যেসব সংস্কার প্রয়োজন সেগুলো দ্রুত করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হয়েছে। গণতন্ত্র ফেরানোর জন্য আমরা কিছু যোগ্য মানুষের হাতে এদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। আশা করছি জনগণের দুর্ভোগ যাতে কমে তার চেষ্টা করবেন, যত দ্রুত সম্ভব গণতন্ত্র ফিরিয়ে দিতে পারেন তার ক্ষেত্র প্রস্তুত করবেন। সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার বলেও এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন নজরুল ইসলাম। লেবার পার্টি চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব। আমরা আশা করব নির্বাচনের রোডম্যাপ অতি দ্রুত ঘোষণা করবেন। সংস্কার একটি নির্বাচিত সরকার এসে করবে। নির্বাচনের দাবিতে আমরা আগামী দিনে যার যার জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করব। নির্বাচনী রোডম্যাপ, গণতন্ত্রের স্বার্থে দ্রুত আঁকা হোক। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক অনুষ্ঠানে বলেছেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। নির্বাচনের রোডম্যাপ এলে এই অস্থিরতা কেটে যাবে বিধায় সরকার দ্রুততর সময়ের মধ্যে তা প্রকাশের চেষ্টা করছে। তার এই বক্তব্য আশা সঞ্চার করেছে সন্দেহ নেই, তবে বহুল আলোচিত আকাঙ্ক্ষিত রোডম্যাপটি কবে প্রকাশ হবে তা কিন্তু স্পষ্ট হয়নি। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকেও এর সরকারের মেয়াদকাল, সংস্কার কাজ ও আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে নানা মহলে প্রশ্ন উত্থাপিত হচ্ছে। জনমনে কৌতূহল ক্রমেই বাড়ছে। স্বীকার করতে হবে, নানা প্রতিকূলতা মোকাবেলা করে অন্তর্বর্তী সরকার তার লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে। দীর্ঘ প্রায় 1.5 যুগের ত্রুটিযুক্ত শাসন ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে কার্যকর করে গড়ে তোলা তাদের পক্ষে রাতারাতি সম্ভব নয়। এজন্য সময়ের প্রয়োজন রয়েছে। সামগ্রিক অবস্থা দৃষ্টে বোঝা যাচ্ছে, যত দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠান করা যাবে, জাতির জন্য তা ততই মঙ্গলজনক হবে। কারণ সংস্কার কাজে দীর্ঘ সময় নেওয়া হলে দেশে অস্থিরতা বাড়বে, জাতি অনিশ্চয়তার মধ্যে পড়বে। তাই আমাদের বক্তব্য হলো, সংস্কারের পরিধি কমিয়ে আনলেই ভালো। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থার সংস্কারই জরুরি বলে মনে করি আমরা। মনে রাখতে হবে, বিগত সরকারের বিরুদ্ধে ছাত্র জনতা আন্দোলন করেছে মূলত গণতন্ত্র তথা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা দেশ শাসনের উদ্দেশ্য সামনে রেখে। বলা বাহুল্য, এজন্য সব রাজনৈতিক দলের সদিচ্ছা ও অংশগ্রহণের গুরুত্ব অনেক। তাদের মধ্যে রয়েছে পুরনো ধ্যান ধারণা থেকে বের হয়ে আসার প্রয়োজনীয়তা। অবশ্য সেটি সেই দলের ভেতরে আলাপ আলোচনার ভিত্তিতে হতে পারবে। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে রাজনৈতিক ব্যবস্থার যে সংস্কারের আকাঙ্ক্ষা জনমনে রয়েছে তার পূর্ণত প্রতিফলন ঘটাতে হলে রাজনৈতিক দলগুলোর ভেতরেও এ উদ্যোগের প্রয়োজন রয়েছে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে সরকারের সঙ্গে তাই রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব, দেশকে গণতান্ত্রিক ধারার সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয়, জনসম্পৃক্ততা বৃদ্ধিতে আন্তরিকতা ও আস্থার পরিচয় এবং দলমতের ঊর্ধ্বে ওঠার মতো মানসিকতার প্রকাশ ঘটানো জরুরি। দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে দেওয়া যে ম্যান্ডেট সরকারের রয়েছে তা পূরণে দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হবে, এটাই প্রত্যাশা।
স্কুল কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, বিএনপি ও জামায়াতের 20 কর্মী আহত। কুষ্টিয়ার মিরপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকরা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন নিয়ে কয়েকদিন ধরে ইউনিয়ন জামায়াতের আমির নাসিম রেজা মুকুল, স্থানীয় বিএনপি কর্মী রাশেদ মাহমুদ নাসিরের মধ্যে বিরোধ চলে আসছিল। তারা দুজনেই কমিটির আহ্বায়ক প্রার্থী ছিলেন। অ্যাডহক কমিটি থেকে নাম প্রত্যাহার করে নিতে জামায়াতের আমির মুকুলকে চাপ সৃষ্টি করেছিলেন বিএনপি কর্মী নাসির। এ নিয়ে রাতে মুকুলকে হুমকি দেন নাসির। এরই প্রতিবাদে রোববার বিকেল 3টার দিকে বুড়াপাড়া স্কুল মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। প্রতিবাদ সভায় কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর উপস্থিত ছিলেন। এ সময় বিএনপি কর্মী সমর্থকরা সেখানে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ড, উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে বিএনপির কর্মীরা জামায়াতের কর্মী সমর্থকদের উপর হামলা চালান। এতে দুপক্ষের লোকজন স্থানীয় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে 8 জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, 12 জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার বলেন, বিদ্যালয়ের অ্যাডহক কমিটি জামায়াতের পক্ষ থেকে ইউনিয়ন জামায়াতের আমিরের নাম দেওয়া হয়েছিল, অথচ বিএনপি নেতা নাসির তাকে নাম তুলে নিতে হুমকি দিচ্ছিল। এরই প্রতিবাদে সমাবেশ করার সময় বিএনপি নেতাকর্মীরা হামলা চালান। হামলায় আমাদের অনেকে আহত হয়েছেন। মিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, নাসির একসময় ছাত্র দল নেতা ছিলেন, এখন তিনি বিএনপির কর্মী। তবে ঘটনাটি যেহেতু স্থানীয় দুপক্ষের, তাই এটা নিয়ে কিছু বলতে চাই না। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর হাসান ইমাম বলেন, হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে একজন বৃদ্ধ গুরুতর, প্রত্যেকের মাথায় আঘাতপ্রাপ্ত। ঘটনার সত্যতা স্বীকার করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম জানান, একটি স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিলেট আজহারের মাহফিলে মোবাইল স্বর্ণ চুরি, আটক 10। সিলেটের এমসি কলেজ মাঠে ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারীর তাফসিল মাহফিল থেকে অসংখ্য নারী পুরুষের মোবাইল ফোন ও স্বর্ণ খোয়া গেছে। এসব ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় 2টি মামলা ও 25টি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে মোবাইল ও স্বর্ণ চুরির ঘটনা এখনো পর্যন্ত 10 নারী পুরুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছে 6 জন পুরুষ ও 4 জন নারী। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, 3 দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের শেষ